আচ্ছা, আপনাদের আসলে পূর্ব প্রস্তুতি কেমন ছিল যুদ্ধের? আমাদের মানসিক প্রস্তুতি ছিল ওই ৭ই মাসে ভাষণের পরেই। ৭ই মাসের ভাষণ শোনা গেল না, 4টার দিকে বা বিকালে হওয়ার কথা শোনা গেল না। কী হলো তখন তো ঢাকায় একমাত্র ঢাকা বেতার, তখন হলো রেডিও পাকিস্তান ঢাকা, কিন্তু শোনা গেল না কী হলো আমরা তো বুঝতে পারি না তখন। পরের দিন ৮ তারিখে সকালে ওই ট্রানজিস্টর ছিল আর কি, আমার এনইসি ট্রানজিস্টর ছিল, ওইখানে হঠাৎ করে চালতে তখন তো ঢাকায় ব্যস্ত দেখি ওই ভাষণটা বাইজ উঠলো। হ্যাঁ, আচ্ছা, এবং অনেকে শুনছে, একজন শুনে একজনকে বলছে। ৮ তারিখে না বোধ ৯ তারিখে আমি তখন পাটগ্রাম স্কুলেরই শিক্ষক। পাটগ্রাম স্কুল তখন হলো লেস্টাগঞ্জ বাজারের সাইডে দ্বিতীয় অবস্থান তার। তো যদ্দূর মনে পড়ে কাজী রফিকুদ্দিন ছিল, আমি ছিলাম, মোজাফর মিয়া সাহেব ছিলেন এবং আরও লোকজন ছিলেন। থানায় যাওয়া হলো, থানায় দিয়ে ওই যে রাইফেল টাইফেল থাকে, ওই যে আমরা ওই মানে বলা কোয়া নাই যে দেখলাম কি অবস্থা কি, তো সবারই মানে কার ধারণা যেগুলি নিয়ে যাই এখন। আবার মোজাফর মিয়া সাহেব ওনারা এর পক্ষে ছিলেন, ওইগুলো না এখন নিয়ে যায় না। আর ওসি সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করলেন, ওই যে ভাষণের উপর যে ওরা কী আরম্ভ করছে, ওরা কি পার পাবে, আমরা মনে করলাম পক্ষে আছে। মোটামুটি আমার সেই ৯ তারিখ সেটা হবে আমার এই হলো প্রথম যে মুক্তিযুদ্ধ হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এইটা যেন সারা বাংলায় ছড়িয়ে গেছে। আর তখন আমার মনে পড়তেছিল আমি তখন ক্লাস 2-এর ছাত্র, 52 ভাষা আন্দোলনে ছাত্র নিহত হয়েছে, মারা গেছে। হরিণার থেকে ঢাকা কিন্তু মেলা দূর, তো সেই খবরটা কীভাবে আসলো। তো আসার পরে ওই খুব আমাদের শুনছি কলাশির কোনো লোক, কলাশি মানে এদিক কলাশি, ওইখানে ওরা বলছে যে ঢাকা তো ছাত্র মাইরে হয়েছে। তো ছাত্র মারছে কী কারণ, তো খুব সম্ভবত বোয়ালির একটা হাই স্কুল ছিল, সে বোয়ালির হাই স্কুলের ছাত্র। হ্যাঁ, পয়সা সে এখন সে আর না বললাম। তো সেই যে ওই যে স্কুলে স্ট্রাইক করতে হইব, তা মা বাপ আমাকে না করছে, স্কুলে তারা জানে ওই আর কিন্তু স্কুল যাইস না, ছাত্র বেড়ে ফেলছে, কী হয় কী না হয়। তো এইভাবেই 2-3 দিন চলছে। আমাদের বাড়ির পাশ থেকে আমারই সহপাঠী ওই বাড়ির কাছে যাওয়ার সময় আমার ডাক দিয়েছে, ওই স্কুলে যাবে নাকি? আমি স্কুলে যাবো, স্কুল না করে দূর ন যাই, যাস না স্কুলে, এখন পড়াশোনা হয় না, খালি স্কুলে যাই ওই মিছিল টিছিল করে। তো ওরা দেখি উদলা গায়ে জামাটা বগলতলায়, আমিও জামাটা বগলতলায় নিয়ে দিলাম ওর সাথে দৌড়। পাটগ্রাম স্কুলের সেই তখন পাটগ্রাম স্কুলটা হলো লেস্টাগঞ্জের, না পাটগ্রাম মানে পাটগ্রামে। তো লাইনে দাঁড়িয়ে মিছিল করে আসলো, রাষ্ট্রভাষা বাংলা চাই। তাই সেই যে রাষ্ট্রভাষার মিছিলের থেকেই অর্থাৎ ভাষাকে আঘাত করার কারণেই আমাদের বাড়িতে কাঠমিস্ত্রি, আমার বাবা ছিল কাঠমিস্ত্রি, কত লক্ষ্য করেন। তো তখন তো ফাল্গুন মাস, তো এই বাড়ির আশপাশে কৃষকেরা তারা ওই লাঙ্গল সঙ্গ এগুলি মেরামত টেরামত করতে করতে আসতো। তো এক গাছই বলতেছিল এই যে ছাত্র মারার ঘটনার প্রেক্ষিতে যে হুয়ারে যখন ছাত্র মারছে তাহলে আর হুয়ারে দেশে থাকার পারবে না, এই যে শব্দগুলি আমার কিন্তু ধরে বসছিল। হুয়ারে যখন ছাত্র মারছে তাহলে এই হুয়ারা এ দেশে থাকার পারবে না। ঠিক 7ই মাসের ভাষণে সেই কথাগুলি ফুটে উঠলো যে না, ওরা দেশে থাকতে পারবে না, থাকার অধিকার হারিয়েছে। সুতরাং
এই প্রস্তুতির জন্য ঘাটে মাঠে সবার মধ্যেই মনে মনে এই ভাবটা চলতেছিল। তো সেই প্রেক্ষিতে 7ই মার্চের ভাষণ সবাই শোনার পরে 8ই মার্চে সকালবেলা শুনলাম। এটা 9 মার্চে আমরা হরিরামপুর থানায় গেছিলাম। তাই আমি আর রফিক কাজী নামে একটা ছেলে, আমার জুনিয়র স্থানীয় এক মুরব্বী গোছের মোজাফর হোসেন চৌধুরী এবং এর কয়েকজন থানায় গেছিলাম। থানায় দিয়ে মানে বন্দুক বা রাইফেল এগুলি নেওয়া এইরকম একটা ভাবসা, কিন্তু মনে করলো না, এটা এখন নেওয়ার দরকার নেই। আর ওসি সাহেবেরও বক্তব্য মনে হইল যে তিনিও ভাবেন যে ওরা দেশে থাকার পারবো না, হুয়ারকে যাওয়ার সময় হয়েছে। তো এইভাবে সমস্ত এলাকায় মানুষের মধ্যে মুক্তিযুদ্ধ বা এরকম একটা কিছু হোক, এই জন্য মনে মনে একটা প্রস্তুতি চলতেছিল। আপনাদের মধ্যে আসলে প্রতিক্রিয়াটা আসলে কেমন হলো আপনার মধ্যে? আমার ব্যক্তিগত প্রতিক্রিয়াটা বলি আমি, রাজনৈতিক কারণেই কিছু অবস্থান আমাদের জানা ছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কখনোই মিলে থাকতে পারবে না। আমরা 69-এর আন্দোলন গণ অভ্যুত্থানের সময়, আমি ব্যক্তিগতভাবে 1969 সালে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলাম, গণ আন্দোলনের সাথে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে তখন সেটা কাজ করছে। 71 সনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, বিশেষ করে 7ই মার্চ আমি ঢাকাতেই ছিলাম। তখন আমার বড় বোনের বাসা ছিল 63 নর্থ ব্রুক হল রোড। আমি সেখান থেকে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য রেসকোর্স ময়দানে যাই, কিন্তু গিয়ে কোথায় দেখুন কত দূরে দাঁড়িয়ে পড়লাম, মনে হয় লক্ষ লক্ষ লোক। আমাদের জীবনে তো আমরা অত লোক কখনো দেখি নাই, ওই সময় পর্যন্ত আমরা জীবনে অত লোক দেখি নাই ওখানে। তারপরে তখন গেছি, ওই 12 আনা বা 13 আনা এরকম আমার পকেটে ছিল, ওই দিয়ে 4 পয়সার কিছু খাই আর থাকি। এইভাবে করতে করতে বঙ্গবন্ধু আসলেন। বঙ্গবন্ধু আসার পরে আর তো কোনো কথা নেই, বঙ্গবন্ধু একাই বক্তব্য দিলেন, কোনো পরিচালনা অমুক তমুক কারো কিছু করার নেই। বঙ্গবন্ধু একাই 18 মিনিট, আরও বেশি, তখন বুঝছি যে অল্প সময়ে বক্তৃতা দিলেন, কিন্তু যে কথাটা বললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমি ভাতে মারবো পানিতে মারবো, কিন্তু তোমাদেরকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। পাকিস্তানি হানাদার বাহিনীকে বলল যে তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না, কিন্তু যেহেতু তোমরা আমার ছাত্র, কৃষক, শ্রমিক যাদের উপরে গুলি চালাইছো, এই গুলিটা তোমরা চালাবে না। আপনি ওখান থেকে এদিকে কখন চলে আসলেন? এবং আমি মোটামুটি মার্চ মাসের 11-12 তারিখের দিকে আমি চলে আসলাম বাড়িতে। যে পরিস্থিতি দেখলেন যে ঘোলাটে? হ্যাঁ, গোলাটে। বাড়ি এসে আসার পথেই মানিকগঞ্জে যোগাযোগ হলো। মানিকগঞ্জের ঘটনা আমি অবগত হলাম। তার পরবর্তী অবস্থায় আমি ক্যাপ্টেন সাহেবের সাথে রাজনৈতিক কারণে একটা যোগাযোগ ছিল, উনি বাম দল করতেন, সেই হিসেবে আমি ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র সংগঠনে। তো সেই হেতু উনি বললো যে ঠিক আছে তোমরা বাড়িতে যাও, এলাকায় যাও। ওনার বাড়ি আবার আমাদের বাড়ির কাছেই, ঘোনাপাড়া। এই যে খন্দকার আব্দুল বাতেনের কথা বললেন, ওনাদের বাড়ি আর ওনাদের বাড়ি একই বাড়ি। তো বাতেন সাহেব ওখানে বললো যে বাড়িতে যাও, আমি যথারীতি বলে নেব, তবে বাড়িতে যে বসে থেকো না, কিছু যুবকদের উদ্বুদ্ধ করো। এ পর্যন্তই ওনার সাথে কথা হলো। তো ওনার বাসার থেকে খেয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম। তারপরেই আসার পরেই সকলের সাথে যোগাযোগ হলো। আমাদের মুক্তিযুদ্ধের এই সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন হালিম যেমন সাবসেক্টর কমান্ডার ছিলেন, তখন বলা হয়তো সাবসেক্টর কমান্ডার না, তখন বলা হয়তো এরিয়া কমান্ডার। তো পরবর্তীতে এরিয়া কমান্ডার, সেকেন্ড ইন কমান্ড অপারেশন প্রিন্সিপাল আব্দুর রব খান, এই জানু সাহেবের বড় ভাই, উনি তখন মালুচি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো ওনার সাথে আমাদের যোগাযোগ ছিল সবসময়, পাশাপাশি বাড়ি। এই রাত্রে তৎকালীন সময়ে এক সময় আওয়ামী লীগের এক কর্মী ছিল ফকির আব্দুর রাজ্জাক, ম্যান অফ রাজবাড়ি, ওই ভদ্রলোকও ছিলেন। উনি বাংলার টিচার ছিলেন মালুচি কলেজের। তো ওনার সাথেও খুব ভালো সম্পর্ক। এমএন ভক্ত এক সময় ঢাকা মানে পুলিশের কমিশনার ছিলেন, মানে এআইজি ছিলেন। তো ওই ভদ্রলোক এমএন ভক্ত, উনিও মালুচি কলেজে ছিলেন। ওনাদের সকলকে নিয়েই আমরা মুক্তিযুদ্ধের টিম গড়ে তুললাম। তো সেইখান থেকে এই যে জানু সাহেবরাও ছিলেন, জানু সাহেবও ছিলেন, জানু সাহেবের আর এক বড় ভাই ছিলেন আব্দুর রহিম খান আলো, ওনার ছোট আর এক ভাই ছিলেন সাইফুর রহমান সুলতান। তো যাই হোক, এলাকায় এইভাবে একটা ব্যাপক সাড়া পড়ে। এর মধ্যে ঢাকার ক্র্যাকডাউন 25শে মার্চ যখন রাতে গণহত্যা শুরু হয়, আমরা
প্রথম জানতে পারি আকাশবাণী কলকাতার মাধ্যমে। তার পরবর্তী অবস্থায় ঢাকার খবর তৎকালীন সময়ে পৌঁছাইতে 27 তারিখ সন্ধ্যার দিকে আমরা প্রথম প্রত্যক্ষদর্শীদের বিবরণ আমরা শুনলাম। শোনার পরে তো তখন সব জায়গায় খুব থমথমে ভাব, সেই অবস্থার থেকেই শুরু হলো। এখানকার পরিস্থিতি আসলে কেমন দেখলেন? আসার পরে জনমনে একটা রিয়াকশন ছিল, যে কিভাবে কি হবে, মুক্তিযুদ্ধ আদৌ হবে কি না, আদৌ দেশ স্বাধীন হবে কি না, হলে কোন প্রসিডিওরে বা কি কারণে, এ সকল হাজারো প্রশ্ন ছিল। কিন্তু সর্বোপরি যে প্রশ্নটা মানুষের মধ্যে ছিল, সাধারণ মানুষের মধ্যে ছিল, সেটা হলো যে মুক্তিযুদ্ধের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ওই যে বঙ্গবন্ধুর সেই ভাষণ, যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এইটাই হলো মানুষের মনে খুব বলছে। তার পরবর্তী অবস্থায় 8 তারিখে পতনের পরে 9 তারিখ 10 তারিখ 11 তারিখে ক্যাপ্টেন হালিম আমাদের ঘোনাপাড়াতে আসলেন। আসার পরে সন্ধ্যায় আমাদের কাছে খবর হলো যে সন্ধ্যার পরে মিয়াবাড়িতে মিটিং ডাক দিছে। তা আমরা সন্ধ্যার পরে সকলেই গেলাম ওখানে। তো ওনার সাথে কিছু কথাবার্তা হলো। কথাবার্তার পরে উনি বলল যে দেখো, এত প্রকাশ্য তো বলা যাবে না, তবে এখন কিছু রাগঢাক করে নিতে হবে, যেহেতু মানিকগঞ্জের পতন হয়েছে, আরিসারও পতন হয়েছে, তো এখন একটু রাগঢাক করেই চলতে হবে। তবে পাবলিকলি আর সব কিছু বলা যাবে না, তবে যুবকদেরকে সংগঠিত করো, ছাত্র যুবক যারা আছে তাদেরকে সংগঠিত করো, কাউকে ইন্ডিয়াতে পাঠাইতে হবে, আর কাউকে এই দেশের অভ্যন্তরে যতটুকু প্রশিক্ষণ দেওয়া যায় সেটা দিতে হবে। আর এইভাবে আরও কিছু কথাবার্তা বলে এইভাবে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করতে হবে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায়, ও সেখান থেকে হরিরামপুরে যে আওলাদ সাহেবের সাথে সাক্ষাৎকার নিলেন, আওলাদ সাহেবের সাথে যোগাযোগ হলো। এখানে আমাদের দক্ষিণ চাঁদপুর বা দানেস্তপুরে খালেক মির্জা সাহেব ছিলেন, চুন্নু মাস্টার সাহেব ছিলেন কুস্তারাতে, ওনাদের সুতালুরি মোতাহার সাহেব ছিলেন, তারপরে রশিদ মাস্টার, খন্দকার লিয়াকত আলী, এইখানে নরেশ চৌধুরী ছিলেন, আয়নাল ফকির ছিলেন, বয়রাতে ভাটি বয়রা আয়নাল হোসেন ফকির, এদের সাথে ওই সময় মোটামুটি গোলাম মহিউদ্দিন সাহেবের সাথে প্রথম আমাদের বর্তমান যিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন সাহেবের সাথে তখন যোগাযোগ হলো। এইভাবে আস্তে আস্তে আমরা মুক্তিযুদ্ধ প্রথম সোপান শুরু হলো। পরবর্তীতে ঘটনা তো বহু। মাঝখানে উনি ক্যাপ্টেন সাহেব একটা প্রিন্সিপাল রোব এবং মতিন চৌধুরী, একসময় মতিন চৌধুরী সাহেব অনেক জাতীয় নেতাই ছিলেন, আওয়ামী লীগই করতেন, কিন্তু 70 সনে দুর্ভাগ্যক্রমে তার নমিনেশন না হওয়াতে তিনি মাস মার্কা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে উনি সেকেন্ড ইন কমান্ড অপারেশন ছিলেন এই বাসথানা নিয়ে গঠিত এই ঢাকা দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই জায়গায়। তো ওনাদের সাথে যোগাযোগ হলো। তো মতিন চৌধুরী সাহেব এবং প্রিন্সিপাল রূপ সাহেবকে দায়িত্ব দিয়ে ক্যাপ্টেন সাহেব আবার ইন্ডিয়াতে চলে গেলেন অস্ত্র সংগ্রহ প্লাস অন্যান্য কাজের জন্য। সেই সময়টাতে আসলে আপনি কোথায়? আপনি তখন কি আমি যখন নদীর আমি তখন ওই আমার গ্রামেই তখন গ্রামের মধ্যে আসলে কি ধরনের ছিল? গ্রামের মধ্যে ওইরকম মিশ্র প্রতিক্রিয়া, যে এরকম একটা মুক্তির ঠিক এরকম ভাবনা আর কি, মুক্তিটা হওয়া উচিত, যুদ্ধটা হওয়া উচিত। আবার অনেকের মধ্যে ভয় ছিল পাকিস্তানের সেনাদের সাথে পারবো কি না, আবার কেউ কেউ না পারবো শেষ পর্যন্ত। আর ওই পাকিস্তানিরা জল দিয়ে ভয় পায়, বর্ষা এসে গেল। তো এইরকম আর কি, এইভাবে মোটামুটি মানুষের মধ্যে কিন্তু এই যে মুক্তিযুদ্ধ এরকম হোক, এইরকম একটা ভাবনা ছিল। আবার ওই রকম মিশ্র প্রতিক্রিয়া, এরা কি পারবেন নাকি, এই লাঠি দিয়ে কী হইব, কিন্তু তারা জানে না যে এটা
লাঠি সেই অস্ত্রে দাঁড়াবে, এটা তার আমাদের সাধারণ লোকের ভাবনারও বাইরে আর কি। যে সাড়া কেমন পাওয়া গেল? হ্যাঁ সাড়া কেমন পাওয়া গেল? হ্যাঁ সারা সারা ছিল। সারা ছিল জনগণ। বিরোধীরা এইভাবে সরাসরি এরকম এক আধজন গোপন টোপন থাকতে পারে, এই আর কি। তাছাড়া সরাসরি মুক্তিযুদ্ধ কখন আছে অমুদের খবর দাও, অমুদের খবর দাও, বা মিলিটারি মানিগঞ্জের খবর দাও, না এরকম লোকজন তখন খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, হরিণা ক্যাম্পে সম্ভবত হালিম সাহেবের হরিণা ক্যাম্পে ওনারা প্রথম দিকে ওই যে ওনার মধ্যে সরাসরি ছিলেন না। হরিণা ক্যাম্পে প্রথম যে কথাটা ছিল, হরিণা তো প্রথম পাক বাহিনীর একটা ক্যাম্প ছিল। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রথম হেডকোয়ার্টারটা হয়ে গেল সুতালুরি হেডকোয়ার্টারে মুক্তিযুদ্ধে যোগদান করতে করতে তখন আমরা ভারতের লোকজন পাঠানো শুরু করিনি। এরকম সময় প্রায় 500-600 লোক, 500-600 লোকই সেখানে জড়ো হয়ে গেল। কিন্তু খাওয়া দাওয়া বিভিন্ন কিছু, হ্যাঁ তৎকালীন সময়ে নরেশ চৌধুরী, এক সময় জমিদার ছিলেন নরেশ চৌধুরী, তারপরে রশিদ মাস্টার সাহেব, মুন্নাফ খন্দকার, আরও কিছু লোকজন ছিলেন, বোলার ডাক্তার সাহেব, এরা সকলেই মিলে এই বাহিনীকে খাওয়ান দাওয়ান সমস্ত কিছু শুরু করলেন। আবার 2-4 জন করে ভারতে পাঠানোও শুরু হলো, কিন্তু 4 জনের বেশি নেয়। মানে এক এক টিমে 4 জন যাওয়াই খুব কষ্ট, 2 জন করে 4 জন, যে ঠিক আছে ও পার যাওয়া আগে 4 জন ওখান থেকে 2 গ্রুপে ভাগ হয়ে এই রাস্তায় যাওয়া। তখন তার কোনো মোবাইল, কোনো যোগাযোগই ছিল না, তো ওইভাবে যোগাযোগ করে গ্রুপিং করতে করতে এর মধ্যে সুতালুরির থেকে যখন বেশি হলো, তখন মতিন চৌধুরী সাহেব এবং ইব্রাহিমপুর হাই স্কুলের হেডমাস্টার ছিলেন মজিদ সাহেব আবার ওইখানে কিছু নিয়ে গেলেন আজিমনগর। তখন বর্ষা শুরু হয়ে গেছে, আজিমনগরে ক্যাম্প। আজিমনগরের উত্তর পাশে প্রায় 2 কিলোমিটার উত্তরে তরা নামে একটা প্রাইমারি স্কুল ছিল, তরাতে ক্যাম্প ছিল। ডুবাইলে ক্যাম্প ছিল না, কিন্তু ডুবাইলে যোগাযোগটা ছিল। তো তারপরে আস্তে আস্তে ব্যাপক লোকজন মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ শুরু করলো। সকলেই আসতেছে, কাজকর্ম নাই, কিছুই করার নাই, কাজ নাই, কর্ম নাই, যা মুক্তিযুদ্ধে যাব, মুক্তিযুদ্ধে যে ভাই বাসুন না হলে মরুম। মানে এই ধরনের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকেই কি ধাবিত হলো, কিছু করার নাই, ঠিক আছে যাব, মুক্তিযুদ্ধে যাব, যাই দেখি যা থাকে কিসমতে, এরকম একটা চিন্তা ভাবনা। এইভাবে চলতে 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 এক সময় হরিরামপুরের বিশেষ করে পূব অঞ্চল, তো আমরা বলবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্তই আমাদের হরিরামপুরের এই অঞ্চল মুক্ত অঞ্চল হিসেবেই ছিল, ঠিক আছে। কিন্তু আমাদের প্রথম আক্রমণটা আসলো সুতালুরিতে। তো সুতালুরিতে যখন আসলো, তো সেখানে যুদ্ধ হলো সম্মুখ সমর। ক্যাম্প থেকে ওরা যখন গানবোর্ড এবং লঞ্চ নিয়ে আসে এবং উপর থেকে হেলিকপ্টার দিয়ে বোমা, তো এই করতে করতে সেখানে মুক্তিযোদ্ধারা গেরিলা কায়দায় যে সকল ছিল, ওরা তো জলের মধ্যে সাঁতারও জানতো না, কোনো কিছুই জানতো না। লঞ্চ ডুবিয়ে দেওয়ার পরে ওরা অনেকেই মারা গেল, অনেকে গুলিতেও মারা গেল। মুক্তিযোদ্ধাদের মধ্যেও হতাহত হলো, মানে আহত হলো, কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে ওইভাবে সরাসরি সুতালুরির যুদ্ধে কেউ মারা যায়নি। কিন্তু হ্যাঁ, না পিছু হটলেও মুক্তিযোদ্ধাদের জন্য প্লাস পয়েন্টটা ছিল হলো একে তো বর্ষা, আর গ্রামের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল, যে কারণে মুক্তিযোদ্ধারা ওই 2-4টা গুলি করে তারা যে উপকারটা পাইছে, ওরা হাজার হাজার গুলি করেও সেই বেনিফিটটা পায় নাই। আর ওদের ওই যে খালের মতো ছিল, ওই খালের 2 ধার থেকে মুক্তিযোদ্ধারা খুব প্ল্যান ওয়েতে, যে তুই দিবি এদিক থেকে, আমরা দেবো এদিক থেকে, এইভাবে ওই লঞ্চ ডুবে গেল। তার ওদের ওঠার কোনো কায়দা নাই, এটা ছিল না, ওরা সাঁতারও জানে না এটা। তারপরেও 2-1 উঠে নাই, তারা বলবো না, 2-1 ভেসে টেসে বিভিন্ন কারণে উঠছে, কিন্তু ওঠার পরে ওদেরকে তো আমরা ধরে ফেলছি। তো এইভাবে সুতালুরির যুদ্ধ হয়ে গেল, কিন্তু আমাদের হেডকোয়ার্টার এখান থেকে দূরে চলে গেল, ধুলসুড়া
তখন ইউনিয়ন পরিষদে ধুলছড়া বাজারে ক্যাম্প, সেখান থেকে বোয়ালিতে চলে গেল। আচ্ছা, একটা আসলে ভিন্ন প্রসঙ্গ আসি। স্যারের সাথে আপনার যোগাযোগটা আসলে কোন সাল থেকে? ওনার সাথে আমার স্বাধীনতার পরে যোগাযোগটা হয়েছে। আচ্ছা, ওনার সাথে এর আগে ছিল? না, ওনার সাথে এর আগে আমার যোগাযোগ ছিল না। কিন্তু এই এলাকায় মুক্তিযুদ্ধে আওলাদ সাহেবের সাথে আমার 69-এই আওলাদ সাহেব, লিয়াকত সাহেব, তারপরে আয়নাল হোসেন ফকির, নরেশ চৌধুরী, ওই ডাক্তার চিত্তরঞ্জন দত্ত ওরফে ভোলাবাবু, ওনাদের সাথে মোটামুটি আমাদের একটা যোগাযোগ এবং রাজনৈতিক একটা যোগাযোগ ছিল। ওনারা 69-এর মুভমেন্টের সময় ওনাদেরকে পেয়েছি, বিশেষ করে হরিরামপুর থানার পশ্চিম অঞ্চল ঝিটকা পর্যন্ত, ঝিটকা, গোপীনাথপুর, কাঞ্চনপুর, নতুন বাজার, এই সকল অঞ্চলে ওনাদের সাথে আমার একাধিকবার যোগাযোগ হয়েছে এবং বক্তৃতা হয়েছে, বিভিন্ন মিটিং টিটিংয়ে দেখা সাক্ষাৎ হয়েছে। স্যার, আপনি তখন পাটগ্রাম স্কুলে, আমি পাটগ্রাম স্কুলের শিক্ষক। ছাত্রদের মধ্যে আসলে কি ধরনের? ছাত্রদের মধ্যে না, নেগেটিভ কোনো মেন্টালিটি ছিল না। যুদ্ধ হবে এটা অনিবার্য, কিন্তু ওই পর্যন্ত আর কি। তার মধ্যে ছাত্রদেরও অনেকেই মুক্তিযুদ্ধে তখন ছাত্র অবস্থায় যোগদান করছে দিয়ে। আপনাদের পাটগ্রাম স্কুলে তো বেশ কিছু ছাত্র, হ্যাঁ, মুক্তিযুদ্ধে ছিল, মুক্তিযুদ্ধে গেছিল। এটা কি আপনাদের শিক্ষকদের তরফ থেকে এক ধরনের ইয়ে ছিল? এটা কি কোনো ধরনের আপনারা কি অনুপ্রেরণা দিয়েছিলেন নাকি? না, ওরা রেস্ট্রিকশন ছিল কি? না, স্কুল থেকে কোনো রেস্ট্রিকশন ছিল না। তখন তো এই হরিরামপুরে মিলিটারি আসলো, ইংরেজি তারিখটা বোধ হয় 15 আগস্ট হবে, তো বাংলা তারিখটা মনে আছে শ্রাবণের শেষ দিনে। অর্থাৎ আমরা হিন্দুরা ওই শ্রাবণে পূজা করি, মানে বাংলা হলো মনসা পূজা। হ্যাঁ, মনসা পূজা। এই মনসা পূজার দিন আসে। তার আগেই কিছু ছেলে, পাটগ্রাম স্কুলের কিছু ছেলে, যেমন ওর নামটা জানি কি, ওই যে শহীদ হইল, নামটা ভাই, পান্নুমুল্লার ভাই, তো পরে ইয়েতেও হইল, নৌশের, এই যে হ্যাঁ, রামকৃষ্ণ মিরাজের কথা বলছি। ওরা তখন ছাত্র অবস্থায় ওইখানে ব্যক্তিগত যোগাযোগ বা ইচ্ছার করে গেছে। না, নেগেটিভ অ্যাটিটিউড কার মধ্যে ছিল না, তোরা যাইস না বা সেজন্য কিছু যায় নাই, এমনটা ছিল না। আর যে ধরনের বর্ষা এসে গেল, না, স্কুল বন্ধ হয়ে গেছে। ওই যে মিলিটারি আসলো আগস্টের, আগস্টের 15 তারিখ হবে আর কি। তারপর স্কুল বন্ধ। স্কুল আগের থেকেই স্কুলে আর স্কুল ছেলেবেলা আসতো না। কিন্তু এর মধ্যে মিলিটারি বা পাকিস্তানি আর্মি তো পজিটিভ দিক, যে সমস্ত কিছু স্বাভাবিক আছে, স্কুল চলছে, কোর্ট আদালত চলছে, অফিস চলছে, সবকিছু একটা স্বাভাবিক, ওরা ভাব দেখাতে চেষ্টা করছে, কিন্তু আসলে স্কুল তখন চলতো না, স্কুলে বলা আমার যাইতো না, এমনি যেত না। মানে আপনাদের হরিরামপুর আসলে আপনি আসলে কিরকম দেখলেন যে তখনকার সময় কি, যে প্রাথমিক পর্যায়ে না, মাঝামাঝি পর্যায়ে, মাঝামাঝি পর্যায়ে আপনাদের হরিরামপুর আসলে কি ধরনের চিত্র ছিল? না, মুক্তিযুদ্ধের পক্ষেই ছিল। না, পক্ষের বিষয় না, অফিসিয়াল কার্যক্রম বা এই ধরনের না, অফিসিয়াল কার্যক্রম তখন ওই বেতন টেতন নেওয়ার জন্য যেটুকু হইতো তো ওই পর্যন্ত। এখানে একটু ইন্টারাপ্ট করি, স্কুলের ঘটনাটা আমি আপনাকে বলি। মে মাসের পরে জুন মাসের ফার্স্ট উইকে গভর্নমেন্ট একটা অর্ডার করলো যে প্রত্যেক দিন স্কুলে কতজন ছাত্র উপস্থিত হচ্ছে আর কতজন হচ্ছে না, তার একটা তালিকা প্রতিদিন থানায় পাঠাতে হবে। ওই স্কুলের পিয়ন অথবা যে কাউকে দিয়ে, ওই হেডমাস্টারের সিল স্বাক্ষর সহ গোল সিল দিয়ে ওর একটা চিঠি, একটা খাম পাঠাতে হবে, একটা পিয়ন বই দিয়ে। এটা ছিল স্কুলে ছাত্র আসুক আর না আসুক, তাদেরকে প্রেজেন্ট দেখাই দিই। আমি সেটা বলতেছি, ক্লাস চলতো না, ক্লাস হইতো না, ছাত্ররা যাইতো না। কিন্তু গভর্নমেন্টকে দেখানোর স্বার্থে প্রত্যেক দিন ওই, বিশেষ করে তখন শুক্রবারে বন্ধ ছিল, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই পর্যন্ত প্রত্যেক দিন এটা থানায় পাঠাইছে স্কুল শেষে। তখন আমাদের স্কুল ছিল সকালে, তখন তো গরমের দিন ছিল,
8টা থেকে আমাদের স্কুল, 7:30 8টার থেকে স্কুল বসতো, কিন্তু অনেকেই যাইতো অনেকেই যাইতো না, তবে না যাওয়ার সংখ্যাই সবচেয়ে বেশি, কিন্তু স্যারেরা স্কুলে উপস্থিত হতেন, উপস্থিত হয়ে ওইগুলি সমস্ত ক্লাস খাতা টাতা সমস্ত ঠিক করে, তখন তো আর ফটোকপি ছিল না, আর ফটোকপির যুগও ছিল না, তো ওই প্রত্যেক দিন ক্লাস 6 এতজন, ওই 1-2 জন দেখাইতো, কালকে যে উপস্থিত ছিল আজকে তারা অনুপস্থিত দেখাইল, আবার তারা 2 দিন দেখে আবার তারা উপস্থিত দেখাইতো, এই ভাব করে করে মোটামুটি স্বাভাবিক প্রত্যেকদিন স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে, এইভাবে দেখাই দিত। তখন তো ব্যাংক ট্যাঙ্ক এত কিছু ছিল না, এবং এই পাকিস্তানে বলে টোটাল হরিরামপুরে আমার জানার মতে কোনো ব্যাংক ছিল না, হরিরামপুরে। আপনার জানা মতো শুধু সবার জানা ব্যাংক মতো। ছিল মানিকগঞ্জ টাউনে, হ্যাঁ। আর ঘিওরে একটা ব্যাংক ছিল, ঘিওরে তৎকালীন সময়ে একটা ব্যাংক ছিল, যে ব্যাংকটা পরে উত্তরা ব্যাংক নামে পরিচিত হলো, সেই ব্যাংকটা অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংক যেটা ছিল পাকিস্তান আমলে, সেই মার্কেন্টাইল ব্যাংকের একটা শাখা ছিল ঘিওরে। আর ছাত্রদেরও ওই অবস্থা ছিল না, কারণ পাকিস্তান আমলে 67 পর্যন্ত সারা মানিকগঞ্জে একটাই ম্যাট্রিক পরীক্ষার কেন্দ্র, 16 মানিকগঞ্জ সাব ডিভিশন টাউনে, আর ইন্টারমিডিয়েটের কেন্দ্র ওই একটা জায়গা। 68 সন থেকে মানিকগঞ্জে 2টা কেন্দ্র হয়, শিবালয়, দৌলতপুর এবং ঘিওর থানার ছাত্রদের সুবিধার্থে ঘিওরে তখন একটা কলেজ হয়েছে, ওইখানে ঘিওর একটা পরীক্ষা কেন্দ্র করলো, কিন্তু এটা আমরা আজকে যারা কেন্দ্র বলতেছি, অফিসিয়ালি এটা একটা ভেন্যু ছিল, ওইটা ওই সাব সেন্টারের মতো আর সাব কি। সেন্টারের মতো, হ্যাঁ। মূলত কেন্দ্রটা মানিকগঞ্জেরই, কিন্তু বাট ঘিওর একটা ভেন্যু ছিল। কিন্তু আমরা তো তখন অত বুঝতাম না, আমরা তখন এটা কেন্দ্র কেন্দ্র হিসেবেই চিন্তা ভাবনা করতাম, যেটা এটা সেন্টার ছিল নামে পরিচিত বলা বাস্তব, হয়। হ্যাঁ সেন্টার এইটাই ছিল ঘিওরে। আর সাধারণ ছাত্রদের মধ্যে বিশেষ করে তখন আমাদের কলেজের যারা আমরা ছিলাম, কলেজের ছাত্ররা সকলেই ডিটারমিন ছিল যে মুক্তিযুদ্ধে যেতে হবে, প্রত্যেকেই যার যার মতো পথ খুঁজতো, বাড়ির থেকে কীভাবে বের হওয়া যেত। হ্যাঁ, আপনি যে কথা বলছেন আপনার কথা বহুলাংশে সত্য, কারণ জুন মাসের প্রথম দিক দিয়ে আমাদের সারা তৎকালীন পূর্ব পাকিস্তানে, আমাদের বাংলাদেশ তৎকালীন তাদের ভাষায় পূর্ব পাকিস্তানে সারা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে পিস কমিটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ। তখন পিস কমিটির লোকজনদের উপরে দায়িত্ব ছিল কারা কোথায় বাড়ির থেকে যায় তার একটা তথ্য তাদের থানায় সরবরাহ করার কথা ছিল। এই যে ব্যারিকেড কথা যেটা বললেন, যেটা স্যার বলতে পারলেন না, মানে আমার খেয়াল নেই। আচ্ছা, হ্যাঁ আমি একটু স্যারের কাছে যাই। হ্যাঁ, যান। সেটা হলো হালিম সাহেব, ক্যাপ্টেন হালিম সাহেবের আপনার কি পদচারণ, মানে তখনকার সময় উপস্থিতি কি টের পেয়েছিল ওই এরিয়াতে, আপনাদের এরিয়াতে? না, উনি ঠিক এইভাবে যে খোলামেলা রাস্তায় যাবে এইভাবে না। ওনাদের তো একটা বিষয় ছিল যে ওনাদের একটা মানে কমান্ড, হ্যাঁ। কমান্ডে ছিলেন, তো ওনাদের হয়তোবা হ্যাঁ সরাসরি দেখতে পারতেন না, কিন্তু মানে উপস্থিত তো কিছুটা হলো টের। হ্যাঁ। কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা আসলে কিছুটা জটিল ছিল যে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি বা হালিম সাহেবের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন হ্যাঁ। কমান্ডে, হ্যাঁ। ওই ধরনের আসলে কীরকম দেখতেন আপনাদের এলাকাতে বা আপনাদের অঞ্চলে? তার কমান্ডেই আমরা জানতাম যে হালিম এটা জানা ছিল? হ্যাঁ, হালিম ক্যাপ্টেনের বাহিনী। আর তখনই কি আপনাদের জানা ছিল? হ্যাঁ, তখনই আমাদের জানা ছিল। আর এই মুক্তিযুদ্ধে আমার ব্যক্তিগতভাবে যাওয়া হয় নাই, ওই যে মিলিটারি আসলো, মিলিটারি যেদিন আসলো হরিরামপুর থানায়, তখন বর্ষাকাল, আমরা খোঁজখবর রাখতাম, সব জায়গায় খোঁজখবর রাখতাম, কিন্তু লেসরাগঞ্জ সন্ধ্যার দিকে 3-4 জন লোক মারা গেল, মেরে ফেলল। এই খবরটা লেসরাগঞ্জ থেকে আমার বাড়ি 1 মাইল ছিল, ইউসা রাস্তাই ছিল, কাঁচা রাস্তা। তো এখন আমার বাড়িতে, আম্মু বাড়িতে একেবারে রাস্তার সাইডে, তো যখন বাবা আছে, আমার এক পিসমা আছে, ভাই আছে, আমি বিয়ে করছি, আমার এক ভাই বিয়ে করছে, ইন্দ্র ডাক্তার, এরা বাবার কথা হলো শরীরে সারিস, কথা ঠিকই, যে রাস্তা পাইছে তখন কিন্তু থুইব না। তা আমরা সন্ধ্যাবেলা, সন্ধ্যার কিছু পরপর একটা ওই 1 মল্লাই নৌকা যেভাবে জোগাড় হলো সেইটাই করে গেলাম খাবার পর, সব বাড়িঘর যাই কিছু চাইল ডাল যাই থাক, কিছু বাসন কোসন ওই অতটুকু নিয়ে চলে গেলাম খাবার পরে আমার এক আত্মীয়র বাড়িতে। তো সেখানে যেয়েও মানে সংসার চলে কীভাবে, বাবার কাজকর্ম নাই, ভাইয়ের কাজকর্ম নেই, আমাদের স্কুল বন্ধ,
তো তখন কি করি আবার আসলাম এর মাঝখানে জিটকা এসে আরম্ভ করলাম খরম বানানো। জিটকা আমার শ্বশুরবাড়ি আছে, সেইখানে এসে খরম বানানো শুরু করলাম। এটা খরম মানে জান তো বাঁচানো লাগে। আর এই যে তখন আমার এক ছেলে হয়েছে, আমার এক ভাইস্তা হয়েছে, 2 বউ 2টা বোন। এখন এগুলো কোথায় রেখেছে এই ভাবনার কারণেই আর কোথাও মূলত যাওয়া হয়ে সারে নাই। এটা আমার জন্যে মানে নিজেকে নিজে ধিক্কার দিই। না আমার ভাবনা এটাই, যা হয় নাই এটা আমি নিজেকে নিজে ধিক্কার দিই। এবং তার জন্যে পরবর্তী সময় মুক্তিযুদ্ধের পরে অন্তত মুক্তিযুদ্ধের যে দরকার ছিল, মুক্তিযুদ্ধ হয়েছে এবং একটা নতুন দেশ হলো, নতুন দেশের নতুন জাতি হবে, তার শিক্ষা সংস্কৃতি সাহিত্যিক এটা নতুন একটা ধারা যাতে চালু করা যায়, তার জন্য কিন্তু আমি এটা উদ্যোগ নিয়েছিলাম এবং সেই রাস্তায় এখনও হাঁটি। এই নাটক, কবিতা, একটা স্কুলের দেয়াল পত্রিকা 72 সালে শুরু করি। সে পরবর্তী কথা, সে হলো পদ্মা ভাঙ্গন, যে ভাঙ্গনের যখন ভাঙ্গন শুরু হলো 77-এ, আপনি তখন নেতৃত্বে, আপনার নেতৃত্বে আসলে বলা চলে যে পদ্মার ভাঙ্গন যাতে রোধ করা যায়, পদ্মার ভাঙ্গন রোধ করার এই যে মানে নানান কথাই কীভাবে কথা, এ তো সাইন্টিফিক কী পদ্ধতিতে সরকার কী নেবে, এই কত কিছু কয় শুধু ওই পাওয়ার জন্যে আর কি, ওই ভোট পাওয়ার জন্যই যে ভালো কথাগুলি কয়। আচ্ছা, আমরা কিছু শুরু করছিলাম, তার মধ্যে এই যে আপনার পাশে বসা এই ছেলেটিও ছিল, এখন সে অফিসার, তখন এই ছেলেটিও ছিল। এবং এটাকে আমরা একটা বাস গাইডে মানে একটা ব্যারিকেড দেওয়া, এইরকম একটা কিছু করা যায় কিনা, হ্যাঁ, স্রোত থেকে ঘুরিয়ে দেওয়া। বাঁশ দিয়ে দেখা গেছে কথা কিন্তু সত্য। ওনাদের যে প্রচেষ্টাটা ছিল, আমিও ছিলাম সেখানে, যে বাঁশ দিয়ে এইভাবে ব্যারিকেড দেওয়াতে ধারটা ওই দিক দিয়ে না দিয়ে আস্তে করে এই দিক দিয়ে সেই আমি তখন এই ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু না, এই সামনে বিলা কথা না, এই যে উজ্জ্বল এবং এরও একটা বাহিনী ছিল, বাহিনী মানে ওইরকম আর কি, যেমন এখনও আছে। কিছু লোক কথা বললে শুনে, ব্রিগেড বলা যায়। আচ্ছা, যাই হোক, এখনও আছে। এখন যে চলছে এগো বৃক্ষ লাগান কর্মসূচি, ওই শ্যামল নিসর্গ, তো এরাই আমাদের মনে মনে এইটা ছিল, কিন্তু আমরা আসলে আমাদের সেই পদক্ষেপগুলি সেভাবে নিতে পারিনি। পরে যাই সেই বাস টাস গাড়ার, কিন্তু আমরা একদিন বসছিলাম পাটগ্রাম মাঠে, কীভাবে বাস জোগাড় করা যায়। 2-3টা গ্রামের লোকজন সবাই করলে আমরা একটা করে বাস দেবো, কেউ কিছু পয়সা দিব। কিন্তু ইতিমধ্যে মানে এই যে সরকারি পক্ষের কিছু ভালো লোক, তারা মনে করলো তাকে একটা খাদ্য নষ্ট করতেছি, আমাকে ওই এটারে বাধা দিল, তার বস্তা ফালানোর কর্মসূচি শুরু করলো। কি বুঝতো কথা, ঠিক না? ওরা বস্তা বাহিনী হয়ে গেল, আমার কাছে সেটা হইল না। তাহলে আমার মুক্তিযুদ্ধে ফিরে আসা, এটা হলো ওই যে আপনি যে কথাটা বলতেছিলেন, মানিকগঞ্জের এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের হেডকোয়ার্টার, যেমন আমি আপনাকে বললাম সুতালুরি, আজিমনগর, ধুলসুরা, পরবর্তীতে বোয়ালিতে হেডকোয়ার্টার স্থানান্তরিত হল। এখান থেকে আবার আরও অনেক জায়গায় শিকারিপাড়া, নবগঞ্জ থানার শিকারিপাড়া, দোহারের অন্যান্য অঞ্চলেও ছিল। কিন্তু তারপরেও এইখানে প্রথম অপারেশন শুরু হয় বিভিন্নভাবে। মুক্তিযোদ্ধাদের এই অঞ্চলে যে জানান দেওয়া, আমাদের যে প্রথম জানান দেওয়া, এই অঞ্চলে সর্বপ্রথম গোপনের প্রথম ক্যাম্পটা যেটা বলা হয়, ওই দ্যাটভেরি ঘোড়াপাড়াতে, আপনি যে রেজাউর রহমান খান জানু সাহেবদের কথা বললেন, ওই বাড়িতে মূলত ওখান থেকেই প্রথম শুরু হলো মুক্তিযুদ্ধের ক্যাম্পটা। প্রশিক্ষণটাও কিন্তু ওখান থেকে আমি গ্রহণ করেছি, আমি না, আমার মতো আরও অনেকেই গ্রহণ করেছি। পরবর্তীতে জুন মাসের 15 তারিখ 1971 সনে শিবালয় থেকে একসময় জমিদার পরিবার ননী গোপাল চক্রবর্তী, পার্বতী চরণ চক্রবর্তী, ওনাদের কিছু মেয়েদেরকে নিয়ে আসে বাল্লা, হরিরামপুর থানাধীন বাল্লা গোসাই বাড়িতে। এসে ওনারা আশ্রয় গ্রহণ করে।
এই সময়ে ওই উলাইল এলাকার থেকে কিছু রাজাকাররা ওই তাদের ধন সম্পদ দখল করার জন্য এবং ওই মেয়েদেরকে পাক বাহিনীর ক্যাম্পে আরিচা ক্যাম্পে সাপ্লাই দেওয়ার জন্য তারা একদিন সন্ধ্যার পরে এখানে চলে আসবে। আসার পরে রাত্রে তাদেরকে খাওয়াই দিয়ে রাখছে যে ঠিক আছে তাইলে পরের দিন সকালে আমরা যাব ক্যাম্পে। তো অনেক অনুনয় বিনয় করার পরেও ছাড়ে নাই, 4 জন মেয়েকে ধরেছে নিচে। আর ওইখানকার ননীগোপাল চক্রবর্তী মানে ননীগোপাল চক্রবর্তী, মনু গোসাই, ননী গোসাই এরকম 4 জনকে ধরে এক মাল্লায় নৌকায় নিয়ে আরিচার দিকে উথুলির দিকে রওনা হয়েছে। উথুলি হয়ে তখন আরিচা যাওয়া ছোট নদী দিয়ে, ইসামতি নদী দিয়ে। এরকম সময় ঘোনাপাড়া ক্যাম্পে প্রথম সংবাদ আসলো, তখন বাজে এই 8টা, 8:15। আমরা সকলে ওখানে রাত্রি না দিন দিন সকাল 8টা, 8:30 এরকম সংবাদ আসলো যে এখানে চলে আসছে রাজাকাররা। তারা আইসে এবং বলতেছে যে এদেরকে দিতে হবে, না হলে বাড়িঘর জ্বালাই দেবে, এটা করে বসে থাকবে অনেক কিছু। পরবর্তীতে তারা রওনা হয়েছে কোথায়, 1 মাল্লাইয়ের 2টা নৌকায় আলীনগর দিয়ে তারা উথুলির দিকে যাবে। এই সংবাদ পাওয়ার পরে আমরা সকলেই তখন ওই আলীনগর বলে একটা জায়গা আছে গ্রাম জগৎভেরের পাশে, ওই যে জলিল সাহেবের সাথে কথা বললেন, ওনার গ্রামের ঠিক দক্ষিণ মোড়ার গ্রামটাই হলো নদীর ওপারের জগৎভের গ্রাম। ওইখানে পালপাড়া ছিল, আমরা পালপাড়ার ওখানে এসে ব্যারিকেড দিলাম। ওই নৌকার ব্যারিকেড দিয়ে আমরা প্রথম হলো একটা নৌকা ডুবিয়ে দিয়ে ওই রাজাকার যে 6 জন ছিল তাদেরকে আমরা ধরতে সক্ষম হলাম। তাদেরকে ধরে কিছু গণধোলাই দিয়ে মেয়েদেরকে উদ্ধার করে ফেরত দেওয়া হলো। যাদেরকে ধরে আনছিল মনোরঞ্জন গোস্বামী, ননী গোস্বামী এবং ননী চক্রবর্তী, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং এই ঘটনার পরে জানাজানি হয়ে গেল যে মুক্তিবাহিনী আমাদের ধারে কাছেই আছে। এই ঘটনার পরে জানাজানি হয়ে গেল যে মুক্তিবাহিনী আমাদের ধারে কাছে আছে। এবং এইটা বলা চলে যে ঢাকা দক্ষিণ পশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধাদের প্রথম সফল অপারেশন, আমার ভাষা এবং মুক্তিযোদ্ধাদের ভাষায় এটা প্রথম সফল অপারেশন। ঠিক আছে, ওই রাজাকারদেরকে পরে আমরা ছাড়িনি। ওসি সাহেব খুব ইয়ে করার পরে আমরা তাদেরকে বললাম যে ঠিক আছে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সেই ব্যবস্থা তৎকালীন সময়ে আরওয়ার চেয়ারম্যান মুন্সি তাহাজউদ্দিন সাহেব, তৎকালীন সময়ে যিনি চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কাউন্সিলে, তার কাছে তাদেরকে দেওয়া হলো যে থানায় নিয়ে দেবে। পরবর্তীতে ওটা কী হয়েছে, পরে তাদেরকে নিয়ে ছেড়ে টেরে দিতে, এটা আর ইয়ে হয়নি, যায়নি। কিন্তু এটা তাদের সফল আক্রমণ। দ্বিতীয়ত ওখানে আরও আছে, ক্যাপ্টেন সাহেব প্রথম ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে ওনার খুব কঠিন আমাশা হয়। এই জুন মাসের প্রথম দিক দিয়ে খুব আমাশা হয়। এই সময় এই বেটা রফিক, ওই দারোগাটার নাম ছিল রফিক, ও ছিল 3rd অফিসার। তখন থানায় 3 জন অফিসার ছিল, ওসি সাহেব, বড় দারোগা, মাইজা দারোগা এবং ছোটো দারোগা। ও ছিল ছোটো দারোগা। ও আইসা খুব গোলযোগ করত, বিভিন্ন বাড়িতে ওই রাজাকারদের নিয়ে আসতো, তাদেরকে ভালো মন্দ খাওয়াইতে হতো, রাত্রে নদী পাহারা দিতে হবে, নাহলে ডাকাতি হবে, এই সব কথাবার্তা বললে ওই খুব গোলযোগ তৈরি করত। আমাদের সব বাড়িতেও তারা হানা দিছে। এইটা শোনার পরে কিন্তু এক সময় এসেছে ক্যাপ্টেন সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে, আপনাদের বাড়িতে ক্যাপ্টেন সাহেব আছে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। সেদিন সে প্রায় 10-15 জন পুলিশ নিয়ে ওই নদীপ্রিয়াদের বাড়িতে আসার পরে, তো যাই হোক রাত্রি 10টার সময় সে চ্যালেঞ্জ দিয়ে বসলো খাওয়া দাওয়ার পরে। পরে এই কথা শোনার পরে আস্তে করে তাকে ওই পশ্চিম মোড়ে দিয়ে বাইর করে দেওয়া হলো ক্যাপ্টেন সাহেবকে দিয়ে। তার পরবর্তী অবস্থায় উনি বাড়ির ভিতরে গেলেন শ্বাস করে যখন পাইল না, তখন এসে আবার যথারীতি ঘুমাই গেলেন। এইখান থেকে আমাদের পণ হলো যে এই বেটাশালা দারোগাকে শেষ করতে হবে। ও তো পাকিস্তানের পক্ষে খুব শুরু করছে। পরে সেই যে ওই জুলাই মাসে ওই ওকে আরওয়াই ইউনিয়ন পরিষদে, আর তৎকালীন সময় আরওয়াই ইউনিয়ন কাউন্সিলে দারোগাকে মারা। ওই দিন আবার ম্যাট্রিক পরীক্ষা জামু সাহেব এবং এই যে খন্দকার আব্দুল বাতেন সাহেবরা ঘিওর পরীক্ষা কেন্দ্রে বন্ধ করার জন্য ওনারা গেছিলেন। আর আমরা ছিলাম ক্যাপ্টেন সাহেব মোহাম্মদ এলমেস আলী বলে এক ভদ্রলোক, ওনার বাড়ির পাশে। আমি জানি না তার সাক্ষাৎকার নিতে পারেন না, বুঝতে পারছি। তো যোদ্ধা হিসেবে সে খুব
জানু সাহেবের চাইতে যোদ্ধা, কিন্তু জানু সাহেবকে তো বাট কমান্ডার। আচ্ছা আচ্ছা হ্যাঁ। কিন্তু উনি পরবর্তীতে ওই এখানে আমাদের হরিণা ক্যাম্পে যে শহীদ মাহফুজ সাহেব বীর প্রতীক, উনি শহীদ হলেন, মারা গেলেন এপ্রিলে। ওই মাহফুজের নামে একটা বাহিনী করা হয়, জানু সাহেব মাহফুজ কোম্পানি। মাহফুজ কোম্পানি কমান্ডার ছিলেন, আর গোলাম মহিউদ্দিন সাহেব ছিলেন আলফা কোম্পানির কমান্ডার। আচ্ছা একটু স্যারের কাছে আমরা ফিরে যাই একটা বিষয়, সেটা হলো স্যার একটা বিষয় আসলে জানতে চাচ্ছি, সেটা হলো আপনারা যারা তখনকার সময় বাড়িতে ছিলেন বা আপনাদের অবস্থান ছিল গ্রামে, আমি একটু আপনাদের অবস্থান যাদের আসলে গ্রামে ছিল যারা, আপনাদের মধ্যে আসলে মুক্তিযোদ্ধাদের সাথে তখন এমনিতে কোনো সংযোগ ছিল যে আপনারা মানে সাহায্য সুবিধা করছেন? আপনাদের বিশেষ করে মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ সাহায্যের দেওয়া ছিল গ্রামবাসীদের মধ্যে থেকে, রসদ সরবরাহ থেকে শুরু করে রসদ সরবরাহ, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা। কারণ মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট কোনো ক্যাম্প ছিল না, যে গেরিলা মুক্তিযোদ্ধা এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায়। এরকম কোনো আপনার কোনো স্মৃতি মনে পড়ে যে কোনো মুক্তিযোদ্ধার সাথে? না, এরকম আমার আসলে মনে পড়ে না এরকম। এমনিতে আপনাদের গ্রামবাসীদের মধ্যে আসলে কীরকম, মানে ওই যে গ্রামবাসীদের মধ্যে মনোভাব সহযোগিতাপূর্ণই ছিল। আর তখন তো গ্রামে কিন্তু আমি যে ফ্যামিলির ছেলে, শিক্ষকতা করি, কিন্তু বেতন নাই, বাবা কাজ করতো, কাজ বন্ধ, তাহলে সেই অভাবী পরিবারই। এবং সেই গ্রামের লোকজনও ওইরকম আমার আশপাশ দেয়, মানে ধনী বা অবস্থা সম্পন্ন এই লোকজন ছিল না যে তাদের কাছ থেকে কিছু পয়সা উঠিয়ে ওখানে দেওয়া যায় বা নিতে আসে, এমনটাও ছিল না। তবে শোনা গেছে আর কি, মুক্তিবাহিনী সেটাও গোপনে গোপনে তাদের কাছে কিছু বাড়িতে ধান চাল আছে, ওই ধান বা বিক্রি করে অথবা চাল টেল দিত, এইটা আমার জানা আছে, এটা আমারও দিতে পারি। বাজার হাটে আসলে তখনকার একটা তো থমথমে পরিবেশ, বাজার হাট কোনো রকম মিলতো আর কি, কিন্তু একেবারে ভয়ে ভয়ে কখন যে কোথাও দিকে এসবগুলি আরম্ভ করে দেয়, পলে সারা যাবে কি না, এরকম একটা ভাবসাব ছিল। যে মিলটাতে একটা ভয় ছিল, ওই যে আসার প্রায় সব সময় আর কি, কোন সময় যায় এসে এইগুলো এসে হাজির হয় এই খনিগুলি, এইরকম একটা ভয় ছিল, তা ছিল। এই আর কি, স্বাভাবিক অবস্থা ছিল না, কারণ মনে কোনো স্বাভাবিক কখন কি হয়ে যায়। আমরা এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের ট্রান্সমিটার ছিল, শুনতাম, আর এটা শোনার জন্য পাশের লোকজনও এসে বসে থাকতো। ওইখানে যে একটা চরমপত্র, একটা খুব ইন্টারেস্টিং চরমপত্র শোনার জন্য লোকজন এসে হাজির হতো। না, বাজারে আমি এই মধ্যে জানি, আমার বাড়িতে না। হ্যাঁ, বাড়িতে। আচ্ছা, ওইরকম একটা আপনার ঘটনা, কোনো স্মৃতি? না, চরমপত্র শোনার কোনো স্মৃতি? চরমপত্র শোনার চরমপত্র শোনার লোকজন আসতো দুই একজন, তাও তো প্রত্যেক দিন ছিল না, বোধহয় সপ্তাহে 2 দিন কি 3 দিন ছিল, তো ওই দিন করে আসতো 2জন একজন আসতো। মুক্তিযোদ্ধাদের জন্য একটা দ্বিতীয় ফ্রন্ট ছিল, সেটা হলো এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র। আর একটা ছিল আপনার জল্লাদের দরবার। আমাদের এই যে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, উনিও তখন সবুজ চক্রবর্তীর ছদ্মনামে স্বাধীন বাংলা বেতারে কাজকর্ম করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ করে চরমপত্র এবং জল্লাদের দরবার আমাদেরকে যথেষ্ট পরিমাণে উজ্জীবিত করেছে। তাদেরকে মনোবল বৃদ্ধির জন্য এটা একেবারে কি বলবো, কুইনাইনের মতো। কুইনাইন একসময় খুব চরম ঔষধ ছিল, কুইনাইনের মতো। আজকে যেমন ক্যাপসুল, আমি এখন অল্টারনেট হলো আমাদের ওই সময় কুইনাইন, আর এখন হলো ক্যাপসুল।
বা অ্যান্টিবায়োটিক। চরমপত্র শোনার এই লোক মানে আগ্রহের সঙ্গে শুনতো, আর জল্লাদের দরবার নাটকের স্টাইলে দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো, আমি গানগুলি ছিল, আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, গানগুলি ছিল। খেতে দিয়েছে। এমন ঘটনা বলি, এমন ঘটনা আছে, আমার একটা ঘটনা বলি যে প্রায় আমি 2 দিন কিছুই খাই না, মানে না খেয়েই বলা চলে, কারণ কোথাও যাইতেও পারতেছি না। যে কাজ দিতে সেই দায়িত্বটা রেখে যেতেও পারছি না, কিন্তু 2 দিন না খাওয়া। তো এখন হঠাৎ করে একদিন এক মহিলা আসছে, তো বলতেছে যে সোনারে, তোমরা খালি দেখতেছি যে এখানে বসে রয়েছ, তোমাকে কোনো খাওয়া দাওয়া নাই, তোমরা তো নৌকায় চুলা চাকতিও দেখি না, কিছুই দেখি না, তোমরা কি করো? আমি বললাম যে সোনারে, আমাকে তো খাইবার কেউ দেয় না, খুবই ক্ষুধার্ত, কিন্তু নৌকায়ও চিরামুড়ি যা ছিল সব শেষ হয়ে গেছে। কইতো বাবা তুমি আগে কইবে না, তোমরা মুক্তিবাহিনীর লোক, তোমাকে আচ্ছা বইসো। তো ওই মহিলা ওই বাড়িতে যাইয়া ওদের যেটা পরে অনুভব করলাম, পরে আমরা যাওয়ার আর সুযোগ হলো না, কিন্তু সে দেখলাম যে পরে ওই মাছের একটা তরকারি কুমড়া দিয়ে রাঁধছে, আর বর্ষাকালের দিন তো ওই কুমড়া দিয়ে মাছের একটা তরকারি আর কটা ভাত নিয়ে আইছে। তাও আনছে কি, তখন তো এই এত ভালো থাল বাসন পর্যন্ত মাটির খোড়া, ওই খোড়ার মধ্যে করে নিয়ে আইছে, গামছাতে বাঁধে আমাকে 2 জনে খাওয়ার জন্য, আমাদের নৌকা আর আমি খাওয়ার জন্য নিয়ে আসছে। তা আসলে সেই যে খাবার, সেই যে পরম তৃপ্তি সহকারে খাওয়া, তাহলে আমাদের মা বোনরা, আমার চাচি, আমার ফুপু, আমার খালা, এরা যে সহযোগিতা করছে, উনি সহযোগিতা করছে দেখে তো আমার তখন খাওয়াই এত আমার বাঁচায় রাখতে পারছে আমাদেরকে। এই যে সহযোগিতা, এটাই তো মুক্তিযুদ্ধের পক্ষে কি পরিমাণ গেছে, যেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, আমি একটু স্যারের কাছে আবার ফিরি। হ্যাঁ, যান। সেটা হলো স্যার, আপনি একটা জল্লাদের অনুষ্ঠানের কথা বলছিলেন, হ্যাঁ, ওই অনুষ্ঠান সম্পর্কে আপনার হয়তো একটা কথা বলতে চাচ্ছিলেন, এটা নিয়ে একটু শুনতে চাই। না, জল্লাদের দরবার, অর্থাৎ ইয়াহিয়া বাহিনী, অর্থাৎ পাক বাহিনী, জল্লাদ, হানাদার বাহিনী, জল্লাদ, তারা কি করে এবং তাগো মানে ডিফেন্ড করার জন্যে কে কী করতেছে, এইটাই আর কি। অর্থাৎ এই যে শ্রোতারা শুই না জল্লাদের অত্যাচার, এটা শুনতেছে, এবং সেই কী হলো, হ্যাঁ, প্রতিরোধের কী ব্যবস্থা করা যায়, এইরকম একটা আর কি ব্যবস্থা করছে, সেই ঘটনাটাও প্রচারিত হইতো। তাদের অত্যাচারের কাহিনীর সিনগুলি বেশি সময় তো না, 5 মিনিট 7 মিনিটে হইতো। আচ্ছা, অর্থাৎ উদ্দেশ্যটা হইল মুক্তিযুদ্ধের পক্ষে যে মানে একটা সাংস্কৃতিক একটা ওরা সাংস্কৃতিক খোরাক যোগানো এই মুক্তিযুদ্ধের ওই যে জল্লাদের দরবার, আর ওই যে বললাম চরমপত্র মানুষ খুব আগ্রহের সঙ্গে শুনতো, এবং ওদের শব্দচয়ন, ওদের কাহিনিগুলি জানি বা না জানি, ওই যে বলার যে ঢং, তাতেই ওর পক্ষে চলে যায়, হ্যাঁ ঠিকই আছে, মানে এই বাংলা কথা, হ্যাঁ বিশ্ববাহিনীতে যা ধরছে দিবে না, ঠিক আছে, হ্যাঁ না না মুক্তিযুদ্ধ, হ্যাঁ হ্যাঁ বিশ্ববাহিনী, আচ্ছা, আপনি তো পরবর্তীতে প্রচুর মৌলিক নাটক লিখেছেন বা নির্দেশনাও দিয়েছেন। নির্দেশনা, হ্যাঁ বলেন, আপনি বলেন। ওই নাটকে যুদ্ধের প্রেক্ষাপট তো উঠে এসেছে। আমি একটা নাটক, এটা যেমন অমর একুশ একটা নাটক, ওই যে বাংলা ভাষা ওটা নিয়ে, আর যুদ্ধের প্রেক্ষাপট শুধু আমরা একটা 52 খোকারা,
প্রেক্ষাপটটা আসলে কি ছিল? 52 খোকারা হলো, অর্থাৎ আমি বলতে চাইছি যে 52 সনে যারা শহীদ হইল, কেন 52 সালে শহীদ হইল, যে বর্ণমালা সম্মান রাখার জন্য, বর্ণমালা রাখে, এবং এরাই ঠিক একে কেন্দ্র করেই এই দেশে মানে স্বাধিকার আন্দোলনের দানা গড়ে উঠলো, এবং এইভাবে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত ইয়ে ঠিকলো। ওইখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কবিতার মতো আমার আছে একটা সিনে, যে 52 রক্তস্রোত আসছে পরে 71 ঘাটে, না সময়ের স্রোত গড়িয়ে চলে, খোকারা চলে উজানে বেলে, উজানবে 52 সেই রক্তস্রোত আসছে পরে 71 ঘাটে, রক্ত ঢেউরে মাথায় মাথায় মরণ নাচন নেছে, ওই চলে ওই খোকার আমার বিজয় বন্দর খোঁজে। আচ্ছা, অর্থাৎ সেই যে 52 সালে যে খোকারা, তারাই মূলত 71-এ মুক্তিযোদ্ধা, ওরাই। এটা কি আমরা কি বলতে পারি যে ক্ষোভের বহিঃপ্রকাশ, হ্যাঁ। পুঞ্জীবিত ক্ষোভের একটা হ্যাঁ। 52 সালে বা ভাষান্দোলনের প্রেক্ষাপটে হ্যাঁ, হয়তোবা কিছু পুঞ্জীবিত ক্ষোভ রয়ে গেছে। হ্যাঁ, ওরে বাবা, 71 এসে বিস্ফোরণ। হ্যাঁ, এই না, ওরা এটাকে দমাইতে চেয়েছে, বাঙালিরা ওই ভাষা আন্দোলন থেকে স্বাধিকার চেয়েছে, স্বাধিকার থেকে স্বাধীনতা শব্দটা চলে আসলো, সেই স্বাধীনতা ওই যে রক্ত ঢেউয়ের মাথায় মাথায় মরণ নাচন নেছে, ওই চলে ওই খোকার আমার বিজয় বন্দর খোঁজে। আচ্ছা, আমার এই হলো মুক্তিযুদ্ধের উপর সরাসরি এটা মুক্তিযুদ্ধের উপরই। হ্যাঁ, মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের ওই 26শে মার্চ শুরু হয় না, এটা শুরু হয়েছিল সেই 52-তেই। আচ্ছা, এই নাটকটা লেখার আসলে অনুপ্রেরণা আসলে আপনি কিভাবে পেলেন? মানে কেন মনে হলো যে এটা লিখতে হবে? বা আরে মুশকিল, আমি এই দেশের সন্তান, মুক্তিযুদ্ধে যাওয়া হয়নি সেটা অন্য কথা। আচ্ছা, সুতরাং তার প্রেক্ষিতে আমার কিছু করতে হবে না, যে আর একটা নাটকের নিজে লিখি। এটা কি দায়বদ্ধতা থেকে? হ্যাঁ, দায়বদ্ধতা থেকে অবশ্যই, কিন্তু তাও তো কিছু করতে পারলাম না, তাকে কিছু দিতে পারলাম। আরেকটা নাটক, ওই যে আপনার ওইখানে আমি হাতে লিখছি, ওইখানে সাভারের দিকে একটা নাটক আছে, তার মধ্যে এর মধ্যে আরেকটা নাটক আছে হলো আবার আসিবে ফিরে, নাটকটার নামে আবার আসিবে ফিরে। এখন জীবনানন্দ দাশের কবিতার হ্যাঁ, জীবনানন্দ দাশের কবিতার ওইটাই। তা আবার আসিবে ফিরে কোথায়? বঙ্গবন্ধুর ভাষণের শেষ কথাটা কি ক্রিম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম অর্থে সেই পশ্চিমারা তাদের অস্ত্র বেশ সোলদাররা 54,000 সৈন্যরা হ্যান্ডস আপ করলো, সুতরাং রাজনৈতিক বিজয় হইল। কিন্তু এই যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, মুক্তি তো সে যে অর্থে মুক্তিটা, সেই মুক্তিটা কিন্তু আমাদের হয়নি। মুক্তি হইলে আমি এই নাটকে দেখেছি যে মা সেই 52 খোকাদের এসে খুঁজতেছে, 71-এর মুক্তিযুদ্ধে খুঁজতেছে, আর ওই খোকারে বলতেছে, মা তুমি একটু এগিয়ে যাও। বলে আর কত দূর যাবো রে? কয় যে ওই যে মুক্তি চত্বর কিসের? বলে আমাদের তো এখনও আমাদের এই যেমন কথাগুলো এইভাবে আর কি, যে এই দেশের মানুষ একটা বালিশের দাম ধরে 7,500 টাকা, উঠেছে 4,000 টাকা। এই দেশের মানুষই সে কোথায় বেগম বাজার বানাইছে। তাইলে এইটা যদি না করতো, তাহলে এই দেশের সেই যে সোনার কথা ছিল, যদি যে মুক্তির সেই প্রবাহটা, সেই চেতনাটা আমাদের মধ্যে বিকশিত করা যাইতো বা করতো, সে আমিও করিনি হয়তো, যে সেই এইভাবে আর কি। সেজন্যই ওই যে আমার নাটকের এই কথা, আসিবে ফিরে কোথায়? কয় তো মুক্তির চত্বরে। স্বাধীনতা ওটা হয়ে গেছে। আপনার হলদিঘাটের যুদ্ধ, সম্ভবত হলদিঘাটের যুদ্ধ দিয়ে নাটক দিয়ে আপনার নাটক, সেই একেবারে সেই হলদিঘাটের যুদ্ধ। এটা কি 54? সেটা হ্যাঁ, 54 সনে। কি আপনার জানলে কি? ওই নাটকটা আসলে কিসের প্রেক্ষিতে লেখা আপনার?
না আমার না ওটা আমার লেখা না তো, আচ্ছা আচ্ছা ওটা হলো ওইটা তো ওইটা আপনি অভিনয় করেন। আমি অভিনয় কি অভিনয় অভিনয় গেলাম প্রথম আমার ওই অভিনয় মানে মঞ্চে টাইনে উঠিল আর কি, 7টা 7 শব্দের একটা সংলাপ, তাও ঠিক মতো বলতে পারি নেই সে দুঃখ আছে যে নাটক সেই সংলাপ নাটকের সংলাপ শুদ্ধ করে বলা যায় কি না সে চেষ্টাও আছে। সংলাপটা ছিল একটি মাত্র চরিত্রে একটাই সংলাপ, জো হুক যাহাবনা অম্বর মান সিংহ চিতর উপস্থিত, সেই চিতর না হয়ে চিরতরে করে ফেলছি এই রাখে ভুল করছি কিন্তু এখনো শুদ্ধ করে সংলাপ লিখতেও পারি না বলতেও পারিনি, এখনো হয় নাই। আপনার মৌলিক নাটকের মধ্যে তো প্রথমে অমর একুশে না, হ্যাঁ অমর একুশে, 79 সালে হ্যাঁ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে হ্যাঁ ভাষা আন্দোলনের প্রেক্ষিতে জন্ম অতিথির নামে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে ওই কথাগুলি। মঞ্চের সাথে আসলে আপনার পথ চলা সূচনা আসলে কবে? ওই যে ওই 54 সনে সেই হলদিঘাটের যুদ্ধ, তখন আমি ক্লাস 4-এর ছাত্র ওই অন্যরা রিহার্সেল দিতেছে এই গরমের ছুটিতে, বড় ভাইয়ের রিহার্সেল দিতেছে, তা আমরা এই গুদে পোলাপান ওই একটা উঠানে মণ্ডপ ঘরে রিহার্সেলটা হইতো, আমরা সামনে একটা দুয়ার ওইখানে বুড়ো ডান টান মেলছে ক্ষেত্রের, ওই যে আমাকে বসে কয়জন যে দূরতাম দৈনিকই, তো ওই কিছু কিছু শুনতাম। আর এই পোলাপানের যে একটা অভ্যাস না, এটা খোঁচা দেওয়া, আবার দুইটা খের মাথায় ছুঁড়ে দেওয়া, মানে গ্রাম বাংলা কিছু মনে করে বাংলা কয় গুদরামি, তো এরকম করতেছি। এর মধ্যে বড় ভাই দেখ, ওই তুই এখানে আয় দিই, তো আমাকে হ্যাঁ এখন ঠিক মতো সাইজ করবো, তো ডাইকে নিয়ে গেছে, খারাপ আমি ভাবতেছি অ্যাকশন মানে এই অ্যাকশন শুরু হবে আর কি। তারপরে কইলো ডাইলেক্টর কও দেখি, তাই প্রম্পটার ডাইলেক্ট কইলো ক, তা আমি কাঁপতে কাঁপতে কইলাম আবার কইলাম আবার এইভাবে তো কইলাম পর পিঠা দেখে গুড, তুই আমাকে নাটকে এই যে হলদিঘাটের যুদ্ধের এই নাটকে তুই চরিত্র করবি। হাই হেরি কি কাঁপনিয়া, আবার ভালো লাগলো নাটকে। আগে নাটক দেখছি পার্টির কাছে এই যে হরিণা HKDC ক্লাব ছিল, ওরাই ইয়েতে আপনার এই গ্রীষ্মের ছুটিতে আর পূজার ছুটিতে ওরা 2টা নাটক প্রায়ই করছে, আমরা দেখছি ছোটোবেলা। আর ওই হলে প্রথমবার যখন আমার নিয়ে এই হলে আমার প্রথম নাটক, তো সেখান থেকেই মঞ্চে থেকে গেলাম আর কি। আচ্ছা আপনি যখন নাটকে যখন আসলেন, হ্যাঁ তখনকার আপনাদের হরিরামপুরে বা সামগ্রিকভাবে তখন তো যাত্রাপালার চল ছিল। ওরে বাবা, যাত্রা মানে কি যাত্রা বা জারি গান, যাত্রা জারি গান, কৃষ্ণলীলা, তারপরে পালা গান। তখন এইখানে ওনারে বলতে দেবো না, আয়। এইখানে আমি আবার একটু interrupt করি। আচ্ছা, সেটা হলো আপনি যে কথা বলছেন কথা সত্য। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার থেকে বলি, যাত্রা বা নাটক বা থিয়েটার হ্যাঁ যে ভাষাই বলে, হ্যাঁ হ্যাঁ বলেন, যাত্রা নাটক থিয়েটার যে ভাষাই বলেন, আমি প্রথম বলবো যে মানুষ গড়ার যে কারিগর, মানুষ গড়ার যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটাই ছিল গ্রাম বাংলার অর্থে না, সামগ্রিক অর্থে যাত্রা নাটক থিয়েটার। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা বই যিনি দেখেছেন তার চোখ দিয়ে কখনো জলও বেরিয়েছে, আবার জুতাটা নিজের জুতাটা অজান্তেই মির্জাফর আলী খানের দিকে ফেঁকে দিছে, ওই শুয়োরের বাচ্চা কি করলি তুই। তার মানে এই যে